Salka Tripura Loksabha Chongmarini candidate Maharani Kriti Singh Debormano Kapalai Klainani Nahar Muktoye Tini Kokishalo Dormonagar Vivekananda Shado Shoto Barsiki Bobono Diboni Dam Tham Tama Jora Kashan Nangkumani Koklam Panda Asukaka Ashalni Koklam Panda Manjaka Haste Mandrakura Professor Dr. Mani Shaha BJP Haste Kaspo Rajiv Bhattacharya Haste BJP GS Amit Rokhi Montri Tinku Rai Montri Sudhanshu Das Montri Shantana Chakma Montri Shambulal Chakma Bidhan Sabhani Speaker Bishwabandhu Sen MLA Jubrajnagar Kendroni Jadavlal Nath MLA Binoy Bhushan Das Shalgrabai Hankoni Kaspo Bogdus Das BJP Kaspo Kajol Das to Karibo Shalgrabai Tripura Unukuti Tripura Dolai Tripura ni Barjaganang Adong চেষ্টা করেছি আমরা চাই যে আমরা জাতি জনজাতি আমরা একসাথে মিলে আমাদের যাতে আমাদের রিলেশন যেন আরো বাড়ে সেই দিকে আমরা কাজ করি বন্ধুগণ আমি আমার গলার অবস্থা বেশি ভালো না কিন্তু আমার এখানে আসতে হবে কারণ যেহেতু পার্টির থেকে নির্দেশ দিয়েছে এখানে আসতেই হবে আমরা সবাই মিলে একসাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করব আপনারা দেখেছেন এই সরকারের সময়ে জিন্দাবাদ জিন্দাবাদ কিন্তু অনেকটা কমে গেছে এবং আপনারা দেখেছেন যে 25% দিয়ে আন্দোলন করার আগে কিন্তু আমরা ওদেরকে আমরা 25% দিয়ে আমরা দিয়েছি সে অনেকেই ভাবতো যে এটা কি করে সম্ভব যেখানে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমরা 13 লক্ষ আমাদের টার্গেট ছিল 13 লক্ষ আমরা 100% আমাদের ফুলফিল করেছি কিন্তু তারপরেও বহু লোক কভার হয় না এখানে যারা আছেন এখানে মঞ্চে বা মঞ্চের নিচে যারাই আছেন মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা যেটা আমরা কিছুদিন আগে তার বাজেট আমরা রেখেছি এবং সেটা শুরু হয়েছে তার জন্য প্রায় 4 লক্ষ লোক অলরেডি রেজিস্ট্রেশনও করে ফেলেছে এবং একই ধাপে 5 লক্ষ টাকা করে প্রতিটি ফেলে নিতে হবে অ্যাডক প্রমোশন বহু বছর ধরে প্রমোশন হয় না আমাদের সরকার আসার পর অ্যাডক প্রমোশন আমরা চালু করেছি স্বাস্থ্য দপ্তরের কথা আমি জানি যে অনেকে আছে বাবা এবং তার মেয়ে বা বাবা বা তার ছেলে তারা একই গ্রেডে কাজ করত প্রায় 23 বছর পরে আমরা তাদের প্রমোশন দিয়েছি তো সেই কাজটা আমরা করেছি এবং আরেকটা বিষয় যেটা প্রায়শ আমাদের মাননীয় রাজ্য সভাপতি প্রায়শ বলে যে চাঁদার জুলুমবাজি আগে যে হারে সিপিএম এর সময় হতো মানে এখন কিন্তু সেই চাঁদার জুলুম কোথাও দেখা যায় না সেটা আমরা বন্ধ করতে পেরেছি এবং আরেকটা জিনিস যেটা আমরা করি রাজনৈতিক প্রতিহিংসামূলক যে ট্রান্সফার সেটাও কিন্তু আমরা বন্ধ করেছি সেটা যাতে না হয় সেই ব্যবস্থা করেছি আপনারা সবাই জানেন 28টা পূর্ণ রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার কথা বিরোধীরা প্রায়শ বলেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা নেই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমি বিধানসভার মধ্যে এখানে মাননীয় স্পিকার মহোদয় আছেন বারবার বুক মানে ঠুকে বলেছি যে ত্রিপুরার আইন শৃঙ্খলা 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আগে গত বছর 5ম স্থানে ছিল এবার সেটা 3য় স্থানে চলে এসেছে যদি রাম মন্দিরের কথা বলি তো শেষ হবে না কিছুদিন আগে পরশুদিনই তো গেলাম আমরা এই গীতা পাঠ শুনতে আমরা সবাই মিলে তো সহস্রাধিক লোক ওখানে গীতা পাঠ করেছে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার সুবাদে তো একটা রাম মন্দির মাননীয় প্রধানমন্ত্রী যে যখন রাম মন্দির প্রতিষ্ঠিত করলেন সারা ভারতবর্ষ যেন রামময় হয়ে গেছে আমরা একটা আধ্যাত্মিক একটা ফিলিংস আমাদের মধ্যে সব চলে এসেছিল সেদিনও গীতা পাঠ যখন আমরা শুনলাম ছোট ছোট ছেলে মেয়েরা সবাই একসাথে গীতা পাঠ করছিল মনে হচ্ছিল সারা আগরতলা শহর তথা ত্রিপুরা গীতাময় হয়ে গেছিল তো প্রধানমন্ত্রীদের কারণে আমরা দেখছি প্রতিরক্ষার দিকে হোক আধ্যাত্মিক দিক দিয়ে হোক মানুষের মান উন্নয়ন হোক আর্থসামাজিক উন্নয়ন হোক সব দিকে আমরা কিন্তু উন্নয়নে দেখতে পাচ্ছি এইরকম একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি আমাদের উপরওয়ালায় আমাদের পাঠিয়েছেন তো এরকম একজন গার্জিয়ান আমাদের কাছে আছেন ভারতীয় জনতা পার্টি এখন প্রায় 18 কোটি তার সদস্য সংখ্যা এবং তার যে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আমাদের গার্জিয়ান আরেকজন আছেন সবাই জানেন অমিত শাহ যিনি বর্তমানে আমাদের হোম মিনিস্টার
তিনজনে মিলে যেভাবে পরিশ্রম করে, যখন আপনারা দেখেন এই সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ ধরে এক মাথার থেকে আরেক মাথায় যাচ্ছে, একদিকে অফিস চালানো, একদিকে দেশের প্রতিরক্ষার কথা চিন্তা করা, দেশের মানুষের উন্নয়ন কিভাবে হবে, গরিব মানুষদের কিভাবে সাহায্য করবে সেই চিন্তাধারা একদিকে করছেন, আরেক দিক দিয়ে নিয়মিত আমাদের দেশের যে কাজ, দেশের উন্নয়নের জন্য যে কাজ, সেই কাজগুলো ওনারা করছেন। তো ওনাদের দেখে আমাদেরও, যারা আজকে বুথ লেভেলের কথা হচ্ছে, আমরা বারবার বলছি যে বুথ লেভেল, মাইক্রো লেভেলে যদি আমরা কাজটা না করি সুচারুরূপে, তাহলে আমরা কোনো অবস্থায় যে আমাদের এইমস এন্ড অবজেক্টিভ সেটা কোনোদিন ফুলফিল হবে না। আপনারা সবাই জানেন যে এখানে বিকশিত ভারত সংকল্প যাত্রা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে করেছেন, আমাদের এখানে প্রায় 16টার মতো গাড়ি উনি পাঠিয়েছেন। উদ্দেশ্য কি, যে না আমি যে এত যে স্কিম করলাম সেইগুলো যদি সে ফাইলেই বলতে থাকে তাহলে তো লাভের লাভ কিছুই হবে না, যাতে সমস্ত মানুষের ঘরে, প্রতিটি ঘরে একদম লাস্ট মাইলে যে আছেন ওনার কাছে আমাদের পৌঁছাতে হবে। এবং সেই কাজটা এখানে 16টার মতো গাড়ি বিকশিত ভারত সারা ত্রিপুরাতে ঘুরেছে, সারা ভারতবর্ষে ঘুরেছে। শুধু আমাদের ত্রিপুরাতে 16টা পাঠিয়েছে, অন্যান্য সমস্ত প্রদেশে পাঠিয়েছে। আমরা 2022-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, আমরাও কিন্তু প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম। আপনারাও সবাই ছিলেন, বিভিন্ন জায়গায় মেলা করে, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, বিভিন্ন ভাবে আমরা সাহায্য করেছি মানুষের কাছে পৌঁছানো, যে এইগুলো তোমার হক, এটা তোমার আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমরা সরকারের কারণে আমরা সরকার গঠন করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি এই স্কিমগুলো বানিয়েছেন আপনাদের জন্য, সেই স্কিমগুলো যাতে সবার কাছে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা করেছি। সামাজিক ভাতার কথা যদি বলি, ভারতবর্ষের কোথাও সামাজিক ভাতা 2000 টাকা দিয়ে, একমাত্র ত্রিপুরাতে সামাজিক ভাতা 33 প্রকারের আমাদের সামাজিক ভাতা আছে, 2000 টাকা করে আমরা সামাজিক ভাতা দিই। সেখানে দেখা হয় না কে জনজাতি, কে জাতি, কে মুসলমান, কে হিন্দু, কে বুদ্ধিস্ট, কে খ্রিস্টান, সবার জন্য। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু আগে আমরা দেখতাম বেছে বেছে, এই লাল জমানায় বেছে বেছে তাদেরকে ভাতা দেওয়া হতো, এবং এই জায়গার মধ্যে আমরা দেখিয়েছি না, এইভাবেও রাজনীতি করা যায়, যে সবাইকে এক চোখনীতি না করে 2 চোখে যেন আমরা দেখি, সেই রাজনীতি আমরা করছি। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে আমরা সবসময় জানি ইলেকশন মানে একটা আতঙ্কের পরিবেশ। সেই পরিবেশের মধ্যে এতদিন ধরে আমরা দেখেছি খুন, সন্ত্রাস, ধর্ষণ, এবং যারা বিরোধী দল তাদের তো এখনই খুন হতে হবে, নতুবা এই ত্রিপুরার থেকে পালিয়ে যেতে হবে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা 2023-এর ইলেকশনে আমরা ডিসিশন নিলাম। আমার মাননীয় প্রদেশ সভাপতি ওনাকে আমি বললাম, উনিও সমস্ত কার্যকর্তাদের বললেন যে আমরা কোনো অবস্থায় আমরা গুন্ডামি করবো না, কারণ আমাদের পার্টি গুন্ডার পার্টি না, আমরা হচ্ছে মানুষের পার্টি। আমরা মানুষের, অর্থাৎ যাদের হুঁশ আছে সেই ধরনের আমরা পার্টি। এবং মানুষ অনেকে আমার কাছে বলেছেন এইভাবে করলে কিন্তু ইলেকশন হেরে যাবেন, কারণ এই যে সাইন্টিফিক রেগিং এর যে কথা সিপিএম বলে এবং গর্বের সাথে বলে, সেইভাবে যদি আপনারা না করেন আপনি হেরে যাবেন। আমরা দেখি না কি হয়, কিন্তু কি হবে শেষ পর্যন্ত। আমাদের মাননীয় সভাপতি একটা সুন্দরভাবে বলেন, আই করতাছি, প্রায় বলতো 2023-এর সময়, কোথায় আই করতাছি, এরা নিজেরাই তো চলে গেল। তো শেষ পর্যন্ত 2023-এ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবার এখানে ভারতীয় জনতা পার্টির সরকার, ঐতিহাসিক সরকার, এখানে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। ভারতীয় জনতা পার্টির উপর এখন মানুষ, সমস্ত অন্যান্য পার্টির সবার বিশ্বাস বেড়ে গেছে এখন বন্ধুগণ। নতুবা এই যে তীব্রা মথা, ওরা অনেক চিন্তা ভাবনা করেছে, ওনাদের অনেক দাবি আছে, কিন্তু শেষ পর্যন্ত বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টির সাথে যদি যুক্ত না হয়, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া জনজাতিদের উন্নয়ন কেউ করতে পারবে না। সেই কারণে এখন ভারতীয় জনতা পার্টি, আমাদের আইপিএফটি এবং তীব্রা মথা আজকে একসাথে হয়ে গেছে। কিন্তু চক্ষু ছানা ভরা, কপালে উঠে গেছে অনেকে, বলছে যে এটা কি হলো, এখন তীব্রা মথাকে বকাবকি করছে কমিউনিস্টরা, কংগ্রেসরা বকাবকি করছে। আমরা নিজেরা দেখেছি, প্রায় ওনারা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতো, গল্প করতো,
সোশ্যাল মিডিয়ার মধ্যে দিত, পাঠিয়ে দিত যে এই বুঝি একসাথে হয়ে যাবে, তাহলে এবার বিজেপিকে মজা দেখাবে। আরে বিজেপিকে মজা দেখানোর ক্ষমতা ভারতবর্ষের কোনো পার্টি নেই। খালি সময়ের অপেক্ষা। মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বার আসতে দিন, একটার পর একটা আইন একটার পর একটা করেই যাচ্ছেন। আমি নিশ্চিত যে এইভাবে যে বারবার ইলেকশন হয়, এই যে বারবার ইলেকশন হয়, সময়ের অপচয়, অর্থের অপচয় এবং মানুষের কোনো কাজের কাজ করাই কাজ, প্রায়শই সমস্যা। এই এক দেশ এক ইলেকশন, সেটা হবেই আমি নিশ্চিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আমাদের রাষ্ট্রপতি, যে প্রাক্তন রাষ্ট্রপতি, ওনাকে তার জন্য ভার দেওয়া হয়েছে, কয়েক হাজার পেজের অলরেডি উনি লিখেও ফেলেছেন, সেটা সাবমিট হবে। এবং সেটা নিশ্চিত প্রধানমন্ত্রী গ্যারান্টি দেয় যে আমি যেটা বলি मैं खुद का भी नहीं सुनता हूँ करना, तो ये चीज করতে তো যখন একবার বলেন সেটা করবেনই উনি। কাজে উনার যে একটা ট্রান্সপারেন্সির যে একটা চিন্তা ভাবনা, যে ট্রান্সপারেন্সি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারের এগেন্স্টে কেউ আঙ্গুল দেখিয়ে বলতে পারবে না যে কোন রকম করাপশনের কোন চাপ দেখাতে পারবে। আমাদের ত্রিপুরা সরকার, ভারতীয় জনতা পার্টির আজকে 6 বছরের উপরে সরকার চলছে, কেউ বলতে পারবে না কোন জায়গার মধ্যে আমরা ওষুধ উপায় অবলম্বন করেছি। আমরা সেটা করবো না, কারণ উপায়ও নেই, করতে পারবো না। কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি কি বলছেন? मैं चौकीदार हूं, অর্থাৎ मैं खुद भी नहीं खाऊंगा, किसी को खाने भी नहीं दूंगा। यही যে একটা চিন্তা ভাবনা, এরকম একটা অদ্ভুত একটা পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি। 2014 আগে একটা সময় ছিল এই ভারত টিকবে কি টিকবে না। আপনারা জানেন কত প্রধানমন্ত্রী কয়েক মাসের মধ্যে চেঞ্জ হয়ে যেত, কয়েক বছরের মধ্যে চেঞ্জ হয়ে যেত। আর আমাদের জওয়ানদের মুন্ডু কেটে আমাদের ভারতবর্ষের মধ্যে ফেলে দিত। শুধু তাই না, আমাদের সমস্ত স্টেট অফিসগুলোর মধ্যে এখন পেপারলেস কাজ আরম্ভ হয়ে গেছে, ডিস্ট্রিক্টগুলোতেও পেপারলেস কাজ হয়ে গেছে। আমাদের বিধানসভার মধ্যেও আমাদের বিধানসভা হয়ে গেছে। আমাদের আজ এসডিএম লেভেলে চলে আসছে, এখন ব্লক লেভেলে আমরা চলে আসছি। আমরা এর মধ্যে নীতি আয়োগের যে গাইডলাইন, সেই অনুযায়ী আমরা একটা গুড গভর্নেন্সের অর্থাৎ ট্রান্সফরমেশন ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, সেটাও আমরা খুলেছি। সেখানে মুখ্যমন্ত্রী বসবে, সমস্ত ত্রিপুরার সমস্ত ডিএম হোক, এসডিএম হোক, সবার সাথে একযোগে কথা বলা যাবে এবং কোথায় কি হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্টে কাজের অগ্রগতি কতটুকু আছে, গুজরাট মডেলে সেইভাবে আমরা সেটা এখানে করেছি। ইনফ্রাস্ট্রাকচার, প্রধানমন্ত্রী বারবার বলেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি আমাদের এর দিকে নজর দিতে হবে। তো আমরা 2023-24-এ 5,335 আমরা করোড় আমরা রেখেছিলাম। আবার এইবার আমরা 2024-এ আমরা 25-এ আমরা রেখেছি 6,633 কোটি টাকা। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রেভিনিউ এক্সপেন্ডিচার যদি করি তাতে কিন্তু লাভ কিছু হবে না। ঠিক আছে, আমরা 25% আমরা দিয়ে বা বেতন বাড়িয়ে দেবো, সেটা এক জায়গায়, কিন্তু এটা কিন্তু স্থায়ী হবে না। কিন্তু পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে একদিকে এমপ্লয়মেন্টও পারবে, আবার আরেক দিক দিয়ে স্থায়ী সম্পদও। আমাদের প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, যে এখানে একটা সারা আমাদের যে মল করতে হবে এখানে, ইউনিটি মলের অর্থ কি? ইউনিটি মলের অর্থ হচ্ছে সমস্ত যে ডিস্ট্রিক্টগুলো আছে, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, তার সেই মলের মধ্যে থাকবে। আজকে আপনার ঊনকোটি ডিস্ট্রিক্টে হোক বা আপনার নর্থ ডিস্ট্রিক্টে হোক, সাউথ ডিস্ট্রিক্টে হোক, তার যে বেস্ট প্রোডাক্ট সেখানে তার প্রদর্শন হবে এবং বিক্রি হবে। শুধু তাই না, অন্যান্য প্রদেশের যারা বেস্ট প্রোডাক্ট আছে সেখানে আসবে। তা আমাদের এখান থেকে অন্য প্রদেশে যাবে প্রায় 140 কোটি টাকার প্রজেক্ট। সেটা আমরা বাজারঘাটের মধ্যে জায়গা, আমি নিজেও গেছি, সেখানেও আমরা দেখেছি ইউনিটি মল। তখন আমি বললাম সাস্টেন করার জন্য এখানে বেতের জিনিস নিয়ে গিয়ে বা একটা অন্য ফ্রুটসের ড্রাগন ফ্রুটস হোক আর যাই হোক ওখানে নিলাম, সাস্টেন করবে না, যাতে সাস্টেন করে বেস্ট অন্যান্য যে মল আছে অন্যান্য প্রদেশে কমার্শিয়াল, সেই ধরনের মল যেন। পাশাপাশি এইগুলো বাংলাদেশ থেকে ওরা এসে ওরা বলছে যে আমাদের এখানে থাকবে। তো সেইভাবে আমরা চাইছি যে সব মিলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ত্রিপুরা এবং আজকে আমাদের এডুকেশনে হোক, হেলথে হোক, এগ্রিকালচারে হোক, আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলো সব দিকে আমরা
আমরা চাই যে সামনের দিকে এগিয়ে যাক, and for the sake of our people for Tripura। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয়।